হে গাইস, আসসালামু আলাইকুম। তো কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালোই আছো। সো ফাইনালি চলে আসলো যে ছেলেটা নির্দোষ গল্পের পার্ট 16। গাইস, আজকে গল্পটা শেষ করে দেওয়ার কথা ছিল, কিন্তু আমি ব্যস্ততার কারণে পেরে উঠি নাই, যার কারণে কালকে আসবে সমাপ্ত পার্ট অ্যান্ড পরের দিন আসবে একসাথে সকল পার্ট। তো চলো ইয়ারফোন ইউজ করো অ্যান্ড গল্প এনজয় করো। আন্টি বলল, না বাবা, তোর রাগটা অযৌক্তিক নয়, কিন্তু একদিনই জমে থাকা বরফই গলবে। সেদিন খুব বেশি দূরে নয়। পরদিন সকালটা অন্য দিনের মতোই শুরু হয়েছিল। আমি নিজের কেবিনে বসে কয়েকটি গুরুত্বপূর্ণ ফাইল দেখছিলাম। হঠাৎ ইন্টারকম বেজে উঠলো। রিসেপশন থেকে একজন কর্মী এসে বললেন, স্যার, আপনার সঙ্গে কয়েকজন দেখা করতে এসেছেন। আমি ফাইল থেকে চোখ না তুলেই বললাম, অ্যাপয়েন্টমেন্ট আছে। সে বলল, না স্যার, তবে তারা বলছে বিষয়টা খুব জরুরি। আমি বললাম, কে এসেছে? সে কয়েক সেকেন্ড নীরব থেকে বলল, স্যার, তারা নিজেদেরকে আপনার পরিবারের সদস্য বলে পরিচয় দিয়েছেন। আমার হাতে ধরা কলমটা থেমে গেল, বুকের ভেতরটা কেঁপে উঠলো। আমি ধীরে ধীরে সামনে থাকা সিসিটিভি মনিটরটা চালু করলাম। স্ক্রিনে ভেসে উঠলো আমার বাবা। আগের সেই দৃঢ় মানুষটা আজ যেন অনেকটাই ভেঙে পড়েছেন। পাশেই মা বসে আছেন, ইলমা চৌধুরী। চোখ দুটো ফুলে গেছে, মনে হচ্ছিল প্রতিনিয়তই কান্না করতেছে। রাহিল বারবার রিসেপশনের দিকে তাকাচ্ছে, হয়তো ভাবছে আমি এখনই দরজা খুলে বেরিয়ে আসব। মনিটরের দিকে তাকিয়ে আমার বুকটা মোচড় দিয়ে উঠলো। কতদিন মাকে দেখিনি, বাবার কণ্ঠ শুনিনি, রাহিলকে জড়িয়ে ধরিনি। এক মুহূর্তের জন্য দৌড়ে নিচে চলে যেতে ইচ্ছে করছিল। মাকে জড়িয়ে ধরে বলতে ইচ্ছে করছিল, আম্মু, তোমাদের স্যার আমি ভালো নেই। কিন্তু ঠিক তখনই 4 বছর আগের সেই দিনটা চোখের সামনে ভেসে উঠলো। বাবার কঠিন কথা, মায়ের নীরবতা, রাহিলের অসহায় দৃষ্টি, আর বাবার সেই একটাই কথা, সাজিদ, তুই এখনই বাসা থেকে বের হয়ে যা। আমার চোখ ভেজে উঠলো। আমি দ্রুত মুখটা অন্যদিকে ফিরিয়ে নিলাম। রিসেপশনে ফোন করে শুধু বললাম, তাদের সম্মানের সঙ্গে বসতে বলুন, চা নাস্তার ব্যবস্থা করুন, আর বলুন। এটা বলে আমি কয়েক সেকেন্ড থেমে গেলাম, গলাটা কেঁপে উঠলো। তারপর নিজেকে শক্ত করে বললাম, বলুন, আমি আজ দেখা করতে পারবো না। ফোনটা কেটে দিলাম। তারপর প্রায় 1 ঘন্টা তারা অপেক্ষা করলেন। মা বারবার দরজার দিকে তাকাচ্ছিলেন, বাবা প্রতিবার কোনো পদশব্দ শুনলেই উঠে দাঁড়াচ্ছিলেন। রাহিলের চোখে তখনও আশা, কিন্তু আমি বের হলাম না। শেষ পর্যন্ত রিসেপশনের কর্মী এসে খুব ভদ্রভাবে বললেন, স্যার আজকে খুব গুরুত্বপূর্ণ মিটিংয়ে আছেন, তিনি দুঃখ প্রকাশ করেছেন, আজকে দেখা করা সম্ভব না। কথাটা শুনে মা আর নিজেকে সামলাতে পারলো না, চেয়ারে বসে কান্নায় ভেঙে পড়ল। বাবা ধীরে ধীরে মায়ের কাঁধে হাত রাখলেন, কিন্তু তার নিজের চোখও ভিজে উঠছিল। রাহিল নিচু গলায় বলল, বাবা, ভাই কি আমাদের ক্ষমা করবে না? বাবা কোনো উত্তর দিতে পারলেন না, শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। সিসিটিভির পর্দায় আমি সব দেখছিলাম। আমার চোখ থেকেও পানি গড়িয়ে পড়ছিল, কিন্তু আমি দরজা খুললাম না, কারণ কিছু মানুষকে ক্ষমা করার আগে তাদের অপেক্ষার কষ্টটা একটু অনুভব করা দরকার। আর আজ সেই অপেক্ষা শুরু হলো। সেদিন আব্বু আম্মু আর রাহিল চুপচাপ ফিরে গিয়েছিল। আমি অফিসের জানালার পাশে দাঁড়িয়ে অনেকক্ষণ তাদের গাড়িটা চলে যেতে দেখছিলাম। গাড়িটা যত দূর যাচ্ছিল আমার বুকটা যেন ততই ফাঁকা হয়ে যাচ্ছিল। তবু আমি নিজেকে শক্ত রেখেছিলাম, কারণ আমার বিশ্বাস ছিল যে কষ্টটা আমি 4 বছর ধরে বয়ে বেরিয়েছি, সেই কষ্টের সামান্য অংশও যদি তারা অনুভব না করে, তাহলে আমার ক্ষমা করার মূল্য থাকবে না। দেখতে দেখতে কেটে গেল আরো কয়েক মাস। এই কয়েক মাসে অনেক কিছুই বদলে গেছে, কিন্তু একটা জিনিস এখনো বদলায়নি। আমি যতই তাকে দূরে ঠেলে দেই, সে ততই আমার কাছে আসার চেষ্টা করত। আমি ইচ্ছে করে রাতে দেরিতে বাসায় ফিরতাম, তবুও ডাইনিং টেবিলে সে আমার জন্য খাবার নিয়ে অপেক্ষা করত। আমি অসুস্থ হলে প্রতিদিন সময় মতো ওষুধ খেয়েছি কিনা মনে করিয়ে দিত। একদিন আমি প্রচন্ড অসুস্থ হয়ে পড়ি, অচেতন হয়ে যাই। সেদিন নাকি সারা রাত সে এক মুহূর্ত না ঘুমিয়ে আমার পাশে বসে কান্না করেছে, আমার জন্য জায়নামাজে দোয়া করেছে। এই ঘটনার পর তার প্রতি আমার অভিমান অনেকটাই কমে গিয়েছিল, কিন্তু আমি ভাষায় প্রকাশ করিনি। আমার শার্ট ইস্ত্রি করা, অফিস ব্যাগ গুছিয়ে রাখা, গাড়ির চাবি ঠিক জায়গায় রাখা, সবকিছুই সে নীরবে করে যেত। আমি তাকে সরাসরি নিষেধ করতাম, কিন্তু তারপরেও সে নির্লজ্জের মতো করেই যেত। কখনো নিজের কোনো দাবি জানায়নি। সেদিনের পর থেকে কখনো বলেনি তোমাকে ভালোবাসি, শুধু একটাই কথা বলতো, একদিন তুমি আমাকে ক্ষমা করবা তো? আর প্রতিবারই আমার কোনো উত্তর থাকতো না। আমি নীরব থাকতাম অথবা কঠিন কোনো কথা বলতাম। একদিন রাতে আমি ইচ্ছে করেই বলেছিলাম, আপনার এই অভিনয়গুলো বন্ধ করুন, এসব করে কোনো লাভ হবে না। পরে চোখের পানি মুছে বলছিল, অভিনয় হলে 4 বছর আগেই শেষ হয়ে যেত। এটা আমার শাস্তি, আপনি যতদিন শাস্তি দিবেন আমি ততদিন মাথা পেতে নেব। সেদিন আমি কোনো উত্তর দেইনি, কিন্তু আমি তো আর পাথর ছিলাম না। প্রতিদিন সকালে পরের ক্লান্ত মুখটা দেখতাম, রাতে সে চুপচাপ নামাজে আমার জন্য দোয়া করত। অনেক সময় ঘুম ভেঙে দেখতাম দরজার বাইরে দাঁড়িয়ে আছে, হয়তো নিশ্চিত হতে এসেছে আমি ঠিকমতো ঘুমিয়েছি কিনা। ওদিকে আমার মায়ের কান্না ভেজা মুখটাও বারবার চোখের সামনে ভেসে উঠছিল। অফিসের সেই দিনের দৃশ্য, চুপচাপ বসে থাকা আম্মু, আব্বুর নিচু হয়ে যাওয়া মাথা, রাহিলের ভেঙে পড়া চোখ,
সবকিছুই আমাকে ভেতর থেকে ধীরে ধীরে দুর্বল করে দিচ্ছিল। আমি বুঝতে পারছিলাম আমার রাগটা এখনো আগের মতোই আছে, অভিমানও আছে, কিন্তু তাদের প্রতি ভালোবাসাটা কোথাও হারিয়ে যায়নি। এক রাতে বারান্দায় দাঁড়িয়ে নিজেকেই প্রশ্ন করলাম, আমি যদি আজকেই সব ভুলে যাই তাহলে 4 বছর আগের সাজিদের প্রতি অন্যায় হয়ে যাবে। অনেকক্ষণ নিজের সঙ্গে যুদ্ধ করার পর আমি একটা সিদ্ধান্ত নিলাম, পরীকে আমি ক্ষমা করব না, এখনই না, তার আগে আমি ওকে অনুভব করাবো প্রিয় মানুষকে হারানোর যন্ত্রণা ঠিক কতটা ভয়ঙ্কর। পরদিন অফিসে গিয়ে আমি প্রথমবার আফরিনকে নিজের কেবিনে ডাকলাম। সে ভিতরে ঢুকে অবাক হয়ে বলল, স্যার কোনো কাজ ছিল? আমি শান্ত গলায় বললাম, হ্যাঁ, আপনার সঙ্গে একটা গুরুত্বপূর্ণ কথা আছে। আফরিন কিছুই জানতো না এই কথোপকথনের পর থেকেই শুরু হতে যাচ্ছে আমাদের জীবনের নতুন একটি অধ্যায়, আর সেই অধ্যায় সবচেয়ে বেশি কষ্ট দিবে পরীকে। আফরিন আমার সামনে বসেছিল। সে বারবার আমার মুখের দিকে তাকাচ্ছিল, হয়তো বুঝতে পারছিল আজকের কথাগুলো কোনো অফিসের বিষয় না। আমি কিছুক্ষণ চুপ করে থেকে বললাম, আফরিন, আমি আজ আপনাকে এমন একটা কথা বলবো যেটা হয়তো আপনাকে বলা উচিত হবে না। সে অবাক হয়ে বলল, সমস্যা নাই স্যার, বলুন। আমি দীর্ঘশ্বাস ফেললাম, তারপর গত 4 বছরের পুরো গল্পটা আবারও তাকে এক নিঃশ্বাসে বলে ফেললাম। জানি কথাগুলো বলা আপনাকে একদমই ঠিক হয়নি, কিন্তু বিশ্বাস করেন বাধ্য হয়ে বলতে হচ্ছে। আমি পরীকে একটু কষ্ট দিতে চাই, তাকে অনুভব করাতে চাই যে প্রিয় মানুষ কষ্ট দিলে কতটা আঘাত লাগে। আপনাকে একটু অভিনয় করতে হবে, আপনি আমার গার্লফ্রেন্ড হয়ে থাকবেন। আফরিন অবাক হয়ে মাথা নিচু করে রইল। অনেকক্ষণ কোনো কথা বলল না, কারণ আফরিন নিজেও আমাকে প্রচন্ড রকমের ভালোবাসতো। তবুও সেদিন সে আর নিজের ভালোবাসার কথা প্রকাশ করলো না। কিছুক্ষণ পর খুব আস্তে বলল, যদি এটা আপনার মনে শান্তি এনে দেয় তাহলে আমি অবশ্যই করব। আমি কৃতজ্ঞ দৃষ্টিতে তার দিকে তাকালাম, বললাম, ধন্যবাদ। সেদিন থেকেই অভিনয়টা শুরু। দুপুরে আমি প্রথমবার আফরিনকে নিয়ে ক্যান্টিনে গেলাম। অন্যান্য সহকর্মীরা অবাক হয়ে তাকিয়ে রইল। তার সঙ্গে অফিসের কাজ নিয়ে কথা বলছিলাম। আফরিনও স্বাভাবিক আচরণ করছিল। ঠিক তখনই দূরে দাঁড়িয়ে সবকিছু দেখছিল পরি। তার হাতে থাকা ফাইলটা ধীরে ধীরে নেমে গেল। তার চোখ দুটো স্থির হয়ে রইল আমাদের দিকেই। হয়তো সে প্রথমবার অনুভব করলো যাকে হারানোর ভয় সে এতদিন কল্পনা করেছিল, সেই ভয়টা আজ যেন বাস্তবে তার সামনে দাঁড়িয়ে গেছে। দূর থেকে পরের ভেঙে পড়া মুখটা দেখেও নিজেকে শক্ত রাখলাম, কারণ আমাদের অভিনয় মাত্র শুরু হয়েছে। পরদিন থেকে আমি ইচ্ছে করে আফরিনের সঙ্গে একটু বেশি সময় কাটাতে শুরু করলাম। সকালে অফিসে ঢুকেই বলতাম, গুড মর্নিং আফরিন। সে হালকা হেসে উত্তর দিত, গুড মর্নিং স্যার। দুপুরে ক্যান্টিনে গেলে একই টেবিলে বসতাম। মাঝে মধ্যে নিজের প্লেট থেকে একটা খাবার তুলে তার প্লেটে দিয়ে বলতাম, এটা খেয়ে নাও, খুব ভালো লাগবে। আফরিনের অভিনয়টা খুব স্বাভাবিকভাবেই করছিল, কিন্তু তার চোখের গভীরে যে সত্যিকারের ভালোবাসা ছিল সেটা আমি বুঝতে পারতাম। অফিসের সবাই ধীরে ধীরে বিষয়টা নিয়ে ফিসফিস শুরু করলো। স্যার এবং আফরিন ম্যাডামকে খুব ভালোই মানিয়েছে, হয়তো শীঘ্রই সুখবর পাবো। কথাগুলো শুনেও না শোনার ভান করতাম, কারণ আমি জানতাম এই কথাগুলো একদিন না একদিন পরীর কানেও পৌঁছাবে। আর সত্যিই তাই হলো। পরি আমার কেবিনের সামনে এসে দাঁড়িয়েছিল। ভিতরে আমি আর আফরিন একটা প্রজেক্ট নিয়ে আলোচনা করছিলাম। কিছুক্ষণ পর আফরিন একটা কথা বলল, আমরা দুজনেই হেসে ফেললাম। বাইরে দাঁড়িয়ে থাকা পরি সেই হাসিটা শুনে থমকে গেল। কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থেকে নিঃশব্দে ফিরে গেল। সেদিন রাতে আমি বাসায় ফিরেই দেখলাম পরি ডাইনিং টেবিলে আমার জন্য ওয়েট করতেছে। ক্লান্তিতে সে ঘুমিয়ে পড়ে যাচ্ছিল। আমাকে দেখেই উঠে দাঁড়ালো, কাপা গলায় বলল, খাবার বেড়ে দিব? আমি শান্ত গলায় বললাম, দরকার নেই, একবার বলেছি আমি। সে সাহস সঞ্চয় করে আবার বলল, আজ অফিসে আপনাকে একটু বেশি খুশি লাগছিল। আমি তার দিকে তাকিয়ে বললাম, কেন, আমার খুশি থাকার অধিকার নেই? পরি মাথা নিচু করে বলল, আছে, অবশ্যই আছে। আমি শুধু কথাটা শেষ করতে পারলো না। আমি কঠিন গলায় বললাম, আমার ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করার অধিকার আপনি কোথায় পেয়েছেন? সেটা অনেক আগেই হারিয়ে ফেলেছেন, সে 4 বছর আগে। কথাটা শুনে পরে ঠোঁট কেঁপে উঠলো, চোখের পানি আর ধরে রাখতে পারলো না। সেই রাতে আন্টি পরীকে নিজের ঘরে ডাকলেন। কি হয়েছে মা? পরি কান্না চেপে বলল, আন্টি, মনে হচ্ছে আমি ওকে সত্যি হারিয়ে ফেলেছি। আন্টি তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, না মা, যেই ছেলে এখনো রাগ করে সে ভালোবাসতেও পারে, একটু ধৈর্য ধরো মা। পরে চোখ মুছে মাথা নাড়লো। সে বলল, আমি অপেক্ষা করবো আন্টি, সারা জীবন অপেক্ষা করতে হলেও করব। অন্যদিকে আমি নিজের রুমে এসে বারান্দায় দাঁড়িয়েছিলাম। দূর আকাশের দিকে তাকিয়ে বললাম, ক্ষমা, আমি করবই, কিন্তু এখন না। ঠিক তখনই অফিস ট্যুরের নোটিশটা আমার চোখে পড়লো। 3 দিনের অফিসিয়াল রিসোর্ট ট্যুর। আমি হঠাৎ মুচকি হেসে ফেললাম। মনে মনে বললাম, হয়তো পরীক্ষা আরেকটু জ্বালানোর জন্য এটাই সবচেয়ে ভালো সুযোগ হবে। সো গাইস, বুঝতেছো পরবর্তী পার্ট কতটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে? অ্যান্ড পরের পার্টেই গল্প শেষ হয়ে যাবে। সো এই ভিডিওতে তোমরা বেশি বেশি কমেন্ট করো, 500 লাইক এবং 300 কমেন্ট করে দাও। অ্যান্ড পরবর্তী পার্টের জন্য ওয়েট করো। আর আমাদের চ্যানেলে 1 মাসে 50,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করার চ্যালেঞ্জের আজকে 16তম দিন। তোমরা দ্রুত কমপ্লিট করে দাও। অ্যান্ড তোমরা কমপ্লিট করে দিলে সিজন 2 আসবে। সো কমপ্লিট করে দাও। দেখা হচ্ছে পরবর্তী পার্টে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।